প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শক্তি। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের শক্তি নিয়ে। এর আগের ক্লাসে আমরা কাজ নিয়ে আলোচনা করেছি। তাহলে শক্তি কি? শক্তি হলো কাজ করার সামর্থ্য, অর্থাৎ কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? শক্তিকে পরিমাপ করেছি কি দিয়ে? কাজ দিয়ে। অর্থাৎ শক্তিটা পুরোপুরি কাজের উপর নির্ভরশীল। যেমন কৃত কাজকে আমরা শক্তি বলতে পারি। তাহলে শক্তি এবং কাজ হলো অভিন্ন। এই জন্য শক্তির একক হবে কাজের একক। শক্তির একক সমান কাজের একক। তাহলে কাজের একক কি? কাজের একক আগের ক্লাসে তোমরা জেনেছো, জুল। কাজের এসআই একক কি? জুল। তাহলে শক্তির এককে কি হবে? জুল হবে। তাহলে শক্তির মাত্রা কি হবে? শক্তির মাত্রা হবে কাজের মাত্রা। কাজের মাত্রা আমরা এর আগের ক্লাসে কি পেয়েছি? m l স্কয়ার t ইনভার্স 2। তাহলে কাজের মাত্রা হবে শক্তির মাত্রা। শক্তিও কাজ যেমন একটি স্কেলার রাশি, তাহলে শক্তিও একটি স্কেলার রাশি। তাহলে তোমরা বুঝতে পেরেছো? তাহলে শক্তিকে পরিমাপ করা হয় কাজ দ্বারা। কাজের পরিমাণ এবং শক্তির পরিমাণ হলো সমান। এই জন্য কাজের একক যা হবে শক্তির এককও তাই হবে। কাজের একক জুল, শক্তির এককও জুল। কাজের মাত্রা হলো ml স্কয়ার t ইনভার্স 2, শক্তির মাত্রা হবে ml স্কয়ার t ইনভার্স 2। তাহলে শক্তিও কাজ একটি স্কেলার রাশি, শক্তিও হলো একটি স্কেলার রাশি। এ পর্যায়ে আমরা বাস্তব জীবনে শক্তির বিভিন্ন রূপ দেখতে পাই। তোমরা ক্লাস 7-এই পড়েছো শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতা সূত্র বলি এটাকে আমরা। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। তাহলে বাস্তবে আমরা শক্তির বিভিন্ন রূপ দেখতে পাই। এর মধ্যে রয়েছে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি ও রাসায়নিক শক্তি। তাহলে এই বিভিন্ন রূপে আমরা শক্তিকে দেখতে পাই। আমরা যে দেখছি, যেমন বর্তমানে এই রুমে যে বাল্ব জ্বলছে, তাহলে এই বাল্বটি বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে পাখা চলছে, বৈদ্যুতিক পাখা, তাহলে এখানে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে শক্তির কনভার্সন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে বিদ্যুৎ শক্তিটা কেমনে আসলো, কেমন উৎপন্ন হলো? ওখানে রাসায়নিক শক্তি আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কারণ আমরা বিভিন্ন গ্যাস, কয়লা বা তেল পুড়িয়ে আমরা কি করছি? বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি। তাহলে ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমরা জানি সব শক্তির প্রধান উৎস হলো সৌরশক্তি, এবং শক্তির একটি সাধারণ রূপ হলো যান্ত্রিক শক্তি। তাহলে আজকে আমাদের আলোচনা হবে যান্ত্রিক শক্তি নিয়ে। কারণ যান্ত্রিক শক্তিরই একটি অংশ হলো কি? যান্ত্রিক শক্তি। আজকে আমরা আলোচনা তো করছি শক্তি নিয়ে, তার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হবে যান্ত্রিক শক্তি নিয়ে। তাহলে দেখি এবার, তাহলে যান্ত্রিক শক্তি কি? তাহলে যান্ত্রিক শক্তি হলো কোন বস্তু তার অবস্থান বা গতির জন্য, কোন বস্তু তার অবস্থান বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। তার এখানে দুটো ভাগ হয়েছে, একটা হলো তার অবস্থান আর একটা তার গতি।
মনে রাখবে কোন গতিশীল বস্তুরই শুধুমাত্র গতিশক্তি থাকে, কোন স্থির বস্তুর গতিশক্তি থাকে না। তাহলে গতি যদি শূন্য হয়ে যায় তাহলে গতিশক্তিও শূন্য হবে, তাহলে এখানে কোনো গতিশক্তিই থাকবে না। তাহলে যান্ত্রিক শক্তিকে জন্য দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গতিশক্তি, অন্যটি হলো বিভব শক্তি। বিভব শক্তি ইংলিশে বলা হয়, গতিশক্তিকে ইংরেজিতে বলে কাইনেটিক এনার্জি, আর বিভব শক্তি বলে পটেনশিয়াল এনার্জি। তাহলে এখন আমরা আলোচনা করছি গতিশক্তি নিয়ে। তাহলে গতিশক্তিটা কি? কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। কি বলছি? কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম গতিশীল বস্তুরই গতিশক্তি থাকে। আবার বিভব শক্তিটা কি? বিভব শক্তি হলো কোন বস্তুকে তার অবস্থা বা অবস্থান, কোন বস্তুকে তার অবস্থা বা অবস্থান পরিবর্তন করে অন্য অবস্থা বা অবস্থানে আনলে বস্তুটির মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে বিভব শক্তি বলে। আবার রিপিট করছি, কোন বস্তুকে তার অবস্থা বা অবস্থান পরিবর্তন করে অন্য অবস্থা বা অবস্থানে আনলে বস্তুটির মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে কি বলে? বিভব শক্তি বলে। তাহলে এ পর্যায়ে আমরা গতিশক্তির রাশিমালা নিয়ে একটু কথা বলব। মনে করো m ভরের একটি বস্তু, এই বস্তুটির ভর হলো m, বস্তুটি u আদিবেগে, বস্তুটি স্থির অবস্থায় আছে, অর্থাৎ আদিবেগ u সমান 0। m ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে বস্তুটির অর্থাৎ বস্তুর আদিবেগ u সমান 0, বস্তুটির উপর যখন আমি F বল প্রয়োগ করলাম তখন বস্তুটি S সরণ ঘটে বস্তুটি কি হলো? V শেষ বেগ লাভ করলো। আবার রিপিট করছি, কোন একটি বস্তু m ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে, এই বস্তুটির উপর আমি যখন F বল প্রয়োগ করেছি তাহলে S সরণ ঘটলো, ঘটে V শেষ বেগ লাভ করলো। তাহলে নিচে আমরা এর আগে পড়েছি, বল প্রয়োগ করার পরে যদি বস্তু সরণ ঘটে তখন কাজ হয়, তাহলে এখানে কাজ হয়েছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে তো আমরা আগে বলেছি তোমাকে কাজের পরিমাণ দিয়ে শক্তির পরিমাণ হিসাব করা হয়, তাই কাজের পরিমাণ যা হবে শক্তির পরিমাণও তাই হবে। তাহলে বস্তুটিকে দেখো, বস্তুটিকে বিবেগ দিতে, বিবেগ লাভ করতে বস্তুটি কৃত কাজই হলো মোট শক্তির পরিমাণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গতিশক্তি সমান, গতিশক্তিকে E দ্বারা প্রকাশ করা হয়, E সমান কৃত কাজ, অর্থাৎ বস্তু দ্বারা কৃত কাজ। তাহলে কৃত কাজ কি হবে? Fs, কারণ বল প্রয়োগ করার ফলে S সরণ ঘটলো। তাহলে F সমান আমরা কি জানি? m, সাইন নোট দিয়ে লিখবে F সমান m, এই তাহলে MAS। এখন আসো, তাহলে এ পর্যায়ে এটা এতটুকু থাকবে। এখন দেখো, আমরা গতির সমীকরণ থেকে পাই বস্তুর আদিবেগ u, শেষ বেগ v, সরণ s। এখান থেকে আমাকে এই যে যেহেতু এটা গতিশক্তির রাশিমালা, তাহলে আমাকে এখান থেকে বিটা নিয়ে আসতে হবে, বি রাশিটা নিয়ে আসতে হবে। তাহলে as এর মানটা আমরা বের করব। দেখো কি বের করি, তো জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, বা b স্কয়ার সমান 0 প্লাস 2as, বা 2as সমান v স্কয়ার। এবার যে আসো ভাগ as সমান b স্কয়ার ডিভাইড বাই 2। তারপর as এর মান বের করে নিলাম। এখন
সুতরাং ই কে ইকুয়াল এম এস সমান, তাহলে আমরা কি পেয়েছি? এস সমান কি পেয়েছি? এস ইকুয়াল পেয়েছি বি স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে এম ইন্টু বি স্কয়ার ডিভাইড বাই 2 সমান হাফ এম বি স্কয়ার। তাহলে ই কে সমান কি পেলাম? হাফ এম বি স্কয়ার। তাহলে এটা হলো গতিশক্তি রাশিমালা। এরপর যে আসো, যদি ই কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার, তাহলে বস্তুর ভর তো নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট অর্থাৎ এটাকে আমরা হাফ এমটাকে ধ্রুবক ধরতে পারি। নির্দিষ্ট যেহেতু এটা পরিবর্তন, বস্তুর ভর তো পরিবর্তনশীল নয়, তাই এটাকে আমরা যদি ধ্রুবক ধরি ইনটু বি স্কয়ার, বা ই কে সমান, বা ই কে ইজ প্রপোর্শনাল টু বি স্কয়ার, অর্থাৎ ধ্রুবকটাকে উঠালে একটা সমানুপাতিক চিহ্ন আনা যায়। অর্থাৎ গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি 4 গুণ হবে, বেগ যদি 3 গুণ হয় গতিশক্তি হবে 9 গুণ। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। অর্থাৎ গতিশক্তি তাহলে দুইটি বিষয়ের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপরও নির্ভর করে আর বস্তুর বেগের উপরও নির্ভর করে। এখন আসো, এখন একটা কোয়েশ্চেন দিচ্ছি, গতিশক্তি ও ভর বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে লিখবে, জানি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, হাফ, এখন নিচে 2 দাও। এখন আমি লঘু হরকে এম দ্বারা গুণ করব, তাহলে এম স্কয়ার বি স্কয়ার ডিভাইড বাই এম, এম দ্বারা গুণ করার ফলে এম স্কয়ার নিচে, তা লঘু হরকে এম দ্বারা গুণ করে সাইন উঠে দাও। তাহলে এটাকে লিখতে পারি একসাথে এম বি হোল স্কয়ার ডিভাইড বাই 2m। তো এম বি আমরা জানি পি সমান হলো এম বি, এটা হলো পি ভরবেগ, তাহলে পি স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে সেটা আমরা লিখতে পারি ই কে সমান পি স্কয়ার ডিভাইড বাই 2। এটি হলো ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ। এরপর যে আমাদের আলোচনার বিষয় হবে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আমরা আগে বলেছি, কোন বস্তুকে তার অবস্থা বা অবস্থান পরিবর্তন করে অন্য অবস্থা বা অবস্থানে আনলে বস্তুটির মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে বিভব শক্তি। তাহলে আসি যাক, তাহলে বিভব শক্তি রাশিমালা। বিভব শক্তি, তাহলে দেখো, মনে করো ভূমিতে একটা বস্তু ছিল এম্বরে, বস্তুটিকে আমি, এটা এম্বরের একটি বস্তু, এটাকে আমি এই উচ্চতায় উপরে উঠালাম, তাহলে বস্তুটির উপর বল প্রয়োগ করে নিচে উঠিয়েছি আমি, তাহলে উঠালাম, তাহলে উঠানোর ফলে বস্তুটির মধ্যে যেহেতু অবস্থান পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে, এই শক্তিটির নামই হলো বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কত হবে? সুতরাং তাহলে বিভব শক্তি সমান, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, ইপি সমান বস্তুর ওজন, সরি এটাকে আমরা একটু অন্য দূরে লিখি,
বিভব শক্তি ইপি সমান, তাহলে লিখতে পারি কি বস্তুর ওজন ইনটু উচ্চতা। তাহলে বস্তুর ওজন আমরা জানি W ইনটু এইচ। তার W কি? W সমান হলো mg। তাহলে বিভব শক্তি ইপি সমান mgh। তাহলে বিভব শক্তি তিনটি রাশির উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে এবং উচ্চতার উপর নির্ভর করে। এরপর যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা পরীক্ষায় সবসময় পরীক্ষায় আসে এবং 2020 সালেও এসেছে, একটু দেখাচ্ছি। দেখো, একটি চিত্র আঁকলাম। আমরা একটি বস্তু এই উচ্চতা উঠানো হলো, মনে করে এটার অবস্থান নাম দিলাম এ, এটা দিলাম বি। এভাবে তাকে মানে বস্তুটি আমরা বস্তুটিকে মুক্তভাবে যদি নিচে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে এটা এক্স দূরত্ব অতিক্রম করলো, অতিক্রম করলে একটা অবস্থান দিল, এটাকে সি অবস্থান আসলো। এভাবে দাও। তাহলে এভাবে তোমাকে বলতে পারে উদ্দীপকে চিত্রের আলোকে দেখাও যে এটি বস্তুটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তোমাকে দেখাতে হবে। তাহলে এই উচ্চতা হবে h - x। এই চিত্রটা ভাবে তোমাকে আঁকতে হবে। তা কি প্রশ্নটা কি ছিল? উদ্দীপকে চিত্রের আলোকে দেখাও যে বস্তুটি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে যদি বস্তুটিকে বি অবস্থান থেকে মুক্তভাবে নিচের দিকে ফেলে দেওয়া হয়। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এ, বি এবং সি অবস্থানে বস্তুর মোট শক্তির পরিমাণ সমান। এ বিন্দুতে শক্তির মোট শক্তি যা হবে, সি বিন্দুতে তাই হবে, বি বিন্দুতে তাই হবে। এখন আসে তাহলে বি অবস্থানে মোট শক্তি, বি অবস্থানে বস্তুর মোট শক্তি, তাহলে ই বি হবে ই পিবি প্লাস ই কেবি, অর্থাৎ বিয়োগ শক্তি এবং গতি শক্তি। এখন আসি যাক, এখন বি অবস্থানে কি কি শক্তি আছে তা আমরা আগেই বলেছি। যেহেতু গতিশীল বস্তুরই গতি শক্তি থাকে, বি অবস্থানে বস্তুটি তো স্থির বসে আছে, তাহলে গতি শক্তির পরিমাণ হবে 0। তাহলে কিন্তু যদি নির্দিষ্ট উচ্চতা আছে বিধায় এর একটা বিয়োগ শক্তি থাকবে। তাহলে ইপিবি হবে m, বস্তুর ভর m, জি এইচ প্লাস 0। তাহলে কি পেলাম? বি অবস্থানে বস্তুর মোট শক্তির পরিমাণ হলো mgh। এরপর যে আসো সি অবস্থানে মোট শক্তি, সি অবস্থানে মোট শক্তি, তাহলে সি অবস্থানে মোট শক্তি ইসি সমান হবে কিভাবে ইপিসি প্লাস ইকেসি। তাহলে যেহেতু বস্তুটি সি অবস্থানে উপর থেকে নিচের দিকে পড়ছিল, গতিশীল ছিল, তাহলে গতিশক্তিও থাকবে। যেহেতু ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, h - x উচ্চতায় আছে, তার বিয়োগ শক্তিও ছিল, তার দুটি শক্তি আছে। তাহলে বিয়োগ শক্তি কিভাবে হিসাব করব? mg উচ্চতা কত হবে? h - x। অর্থাৎ সবসময় তোমরা মনে রাখবে বিয়োগ শক্তির হিসাব করবে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটার উপর, আর গতিশক্তিটা হিসাব করবো আমরা বস্তুটি আগের অবস্থান থেকে কত দূরত্ব অতিক্রম করে সি অবস্থানে এসেছে, ওইটা দিয়ে আমরা গতিশক্তিকে হিসাব করবো। তাহলে আসলে ই কেসি হবে হাফ এম ভি স্কয়ার। তাহলে বস্তুটি ভি বেগে তো নিচের দিকে নামছিল, তাহলে আসলে এবার mg h - x, তাহলে প্লাস হাফ এম, তাহলে ব্র্যাকেট বি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2gx, কারণ সে বি থেকে সি অবস্থানে আসতে x দূরত্ব অতিক্রম করেছে। প্রথমে যাওয়া যাক, তাহলে এটাকে আমরা এক পাশে লিখে রাখি
ই বি সমান এম জি এইচ, এটা পেয়ে গেলাম প্রথমটা, কারণ আমরা ইসি সমান বের করছি। তাহলে ইসি সমান mgh minus mgx plus half into m 0 plus 2gs সমান mgh minus mgx plus half m into 2gs সমান mgh minus mgx, তাহলে 2 2 কাটা প্লাস mgh, তাহলে mgh সরি mgx তাহলে mgx কাটা থাকতেছে কি mgh। এই তাহলে আমরা সি অবস্থানে মোট শক্তি কত পেলাম? mg, সুতরাং ইসি সমান mgh। তাহলে বি অবস্থানের মোট শক্তি পেলাম mgh, সি অবস্থানে পেলাম mgh, পরিবর্তন হয়নি। এখন আসো এই অবস্থানে মোট শক্তি কি লিখবো? এই অবস্থানে মোট শক্তি, তাহলে ই এর সমান আগের মতো লিখি আমরা ই পি এ প্লাস ই কে এ। তাহলে যেহেতু ভূমিতে আছে উচ্চতা 0, তাই এর বিয়োগ শক্তি হবে 0। তাহলে ই কে থাকবে, ই কে সমান হবে হাফ এম ভি স্কয়ার। তাহলে এখন আমাকে ভি স্কয়ার রাশিমালাটা বের করতে হবে। তাহলে পর্যায় আসবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, কারণ বি থেকে এ তে আসতে সে টোটাল এইচ দূরত্ব অতিক্রম করছে, এই জন্য এখানে এইচ হবে, এটা খেয়াল রাখতে হবে। হাফ এম 0 প্লাস 2gh, এ পর্যায়ে ই এ সমান হাফ এম ইন্টু 2gh, তাহলে কি mg, তাহলে কি পেলাম? ই এ পেলাম mgh, এর আগে ইসিও পেয়েছিলাম mgh, তাহলে ই বিও পেয়েছিলাম mgh, তাহলে তিনটাই সমান, অর্থাৎ এ বি এবং সি অবস্থানে, এই অবস্থানে সি ছিল, সি অবস্থানে বস্তুর মোট শক্তির পরিমাণ সমান। তা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এখন আসো, তাহলে তোমরা বিয়োগ শক্তি সম্পর্কে ধারণা পেয়েছ। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই 01816003315 ফোন করে অবশ্যই জানাবে, অথবা আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। ওকে, ধন্যবাদ আজকে পর্যন্ত।